সবাইকে শুভেচ্ছা জানিয়ে মাছরাঙা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি নাবিলা ফেরদৌস। দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ঈদযাত্রার শেষ দিনে সড়ক পথে চাপ বেশি, মহাসড়কের কোনো কোনো পয়েন্টে যানবাহনের ধীর গতিতে ভোগান্তি। শেষ দিনে দেশের বিভিন্ন স্থানে কোরবানির পশুর হাট জমজমাট, দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। এবার বিস্তারিত। বঙ্গবন্ধু সেতু থেকে মহাসড়কের সিরাজগঞ্জ অংশের চান্দাইকোনা পর্যন্ত ৩৭ কিলোমিটার ও টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু সড়কে ৬৭ কিলোমিটার এলাকায় সকালে যানবাহনের চাপ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে স্বাভাবিক হয়েছে যান চলাচল। তবে পরিবহন কম থাকায় বিপাকে ঘরমুখো যাত্রীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে ভোর থেকে দুপুর পর্যন্ত যানবাহনের তীব্র চাপ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা স্বাভাবিক হয়। স্বাভাবিক টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু সড়কে যান চলাচল। সকালে বঙ্গবন্ধু সেতু সড়কে ৬৭ কিলোমিটার এলাকায় যানবাহনের চাপ ছিল। গতকাল শেষ দফায় পোশাক তৈরির কারখানা ছুটি দেয়ায় বিপুল সংখ্যক মানুষ ঘরে ফিরছেন ঈদ করতে। সকাল থেকেই গাজীপুরের বিভিন্ন স্থানে দেখা গেছে যানবাহনের চাপ। যাত্রীর তুলনায় যানবাহন কম থাকায় অনেকেই বাসের ছাদ, ট্রাক বা পিকআপে করে বাড়ি ফিরছেন। অভিযোগ রয়েছে ৩ গুণ বাড়তি ভাড়া নেয়ার। ১৫-২০ মিনিটের দাঁড়া আছে, এখনো কোনো গাড়ি পাই নাই। যেতে আনন্দ, সবচেয়ে বড় আনন্দ। একটু কষ্ট হলেও যাইতে হবে। ভাড়া ১৫০০ টাকা, ১২০০ টাকা, আর ট্রাকে যাচ্ছে ৫০০ টাকায়, তাও রংপুর পর্যন্ত। মা বাবার সাথে ঈদ করবো, এটাই সবচাইতে বড় পাওয়া। এখানে যত বাধাই হোক, দিন শেষে আমরা বাসায় যাব। ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড, নবীনগর ও বাইপাইল সহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যানবাহনের চাপ থাকলেও কোথাও যানজট নেই। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ১০৪ কিলোমিটার অংশে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জেলা ও হাইওয়ে পুলিশ কাজ করছে। ঢাকা চট্টগ্রাম ও সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে। সকাল থেকে মহাসড়কের বাস কাউন্টারগুলোতে যাত্রীদের ভিড় থাকলেও কোথাও যানজট নেই। দুটি মহাসড়কে স্বাভাবিক গতিতে চলছে যানবাহন। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে যাত্রীদের চাপ থাকলেও পরিবহনের সংখ্যা কম থাকায় ফেরি দেরিতে ছাড়ছে। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। ঈদে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে 18টি ফেরি ও দৌলতদিয়া পাটুরিয়া ও আরিচা নৌরুটে 33টি লঞ্চ দিয়ে পারাপার হচ্ছেন যাত্রীরা। বাড়ি যাচ্ছি, স্বস্তিতে ফিরতে পারতেছি, কোনো ভোগান্তি নাই, সুন্দর মতো আসতে পারছি। ভাড়া স্বাভাবিক থেকে একটু বেশি নিয়েছে আর কি, এটা হয়তো প্রতি সময় থাকে। দক্ষিণাঞ্চলের প্রবেশপথ বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক। দর্শক, মহাসড়কে যানবাহন চলাচল পরিস্থিতি কিছুক্ষণ আগে জানিয়েছেন আমাদের সাভার, টাঙ্গাইল ও মানিকগঞ্জ প্রতিনিধি। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা আরিচা মহাসড়কের সাভার রেডিও কলোনি বাস স্ট্যান্ডে। আমরা কিন্তু দেখতে পেয়েছি যে এই সাভার বাজারের রেডিও কলোনি থেকে শুরু করে বিভিন্ন যে স্টপেজগুলো রয়েছে, এই স্টপেজগুলো থেকে বিভিন্ন গন্তব্যে গণপরিবহনগুলো ছেড়ে যাচ্ছে। আসলে ক্রমান্বয়ে কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে এই ঢাকা আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টগুলো। বিভিন্ন বাস কাউন্টারগুলোতেও কিন্তু গিয়ে যাত্রীদের তেমন কোনো চাপ নেই। যারা এই কয়েকদিনে যাননি তারা নির্বিঘ্নে অনেকটা পৌঁছানোর জন্য শেষ মুহূর্তে তারা যাওয়ার চেষ্টা করছেন। বঙ্গবন্ধু সেতু সড়ক একটি ব্যস্ততম সড়ক। এই সড়ক দিয়ে উত্তরবঙ্গের প্রায় 26টি রুটের যানবাহন চলাচল করে। স্বাভাবিকের চেয়ে এই রুটে ঈদের সময় 4-5 গুণ যানবাহন বেশি চলাচল করে। গত 24 ঘন্টায় এই রুটে প্রায় 52,000-এর মতো যানবাহন চলাচল করেছে, যার ফলে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে গাড়ি দুর্ঘটনা হয়ে পড়ে এবং যানজট সৃষ্টি হয়। এই যানজট সরাতে বেশ কিছু সময় লাগে। তো গত 24 ঘন্টায় এই রুটে বঙ্গবন্ধু সেতু এলাকায় রাতে এবং সকালের দিকে 15 কিলোমিটার অংশে যানজট সৃষ্টি হয়েছিল, যা বেলা বাড়ার সাথে সাথে এই যানজট স্বাভাবিক হতে শুরু করে। আর একদিন পরে ঈদ,
অথচ আজকে কিন্তু পাটুরিয়া হাটে যানবাহনের সংখ্যা এবং যাত্রীর সংখ্যা খুবই কম। আমরা সকালের দিকে কিছু যাত্রী দেখতে পেরেছিলাম যে তারা আসছে, ঘাটে পার হচ্ছে এবং নির্বিঘ্নেই তারা পার হচ্ছে, এবং তাদের একটি সমস্যা ছিল যে ফেরি, তারা বলছিল যে আমরা অপেক্ষা করছি ফেরির জন্য, আর ফেরি কিন্তু ঘাটেই অপেক্ষা করছিল। একদিকে ফেরি ঘাটে অপেক্ষা করছে, আবার যাত্রীরাও কিন্তু ঘাটেই অপেক্ষা করছে। তার মানে ফেরি যখন না ভরে তখন কিন্তু তারা যাত্রী এবং পরিবহনের জন্য অপেক্ষা করতে থাকে। আর এই যাত্রী ও পরিবহনের জন্য অপেক্ষা করে থাকার কারণেই এই যাত্রীরা অনেকটা সকালের দিকে একটু ভোগান্তির মধ্যে পড়েছিল। দেশের বিভিন্ন স্থানে কোরবানির পশুর হাটে শেষ দিনেও জমজমাট বেচাকেনা চলছে। তবে গরুর পাশাপাশি আজ বেশি বিক্রি হচ্ছে ছাগল, কিছু কিছু ভেড়াও বিক্রি হচ্ছে। দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। শেষ দিনেও সকাল থেকেই কোরবানির গরু ছাগল কেনার জন্য হাজারো ক্রেতার উপস্থিতি দেখা গেছে হাটগুলোতে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু নিয়ে হাটে হাজির হয়েছেন বিক্রেতারা। এক একজন ব্যবসায়ী 20 থেকে 30টি পর্যন্ত গরু নিয়ে গেছেন হাটে। ঈদের দিন সকাল পর্যন্ত গরু বিক্রি হবে বলছেন অনেকে। আনলে পরে দাম হয়েছে 11 লাখ টাকা পর্যন্ত, এখন 10 লাখ টাকা পর্যন্ত হইতেছে, দাম কমে গেছে। এবার সেই তুলনায় দাম হচ্ছে না, অনেক দাম কম হচ্ছে। বাড়ির যত দাম হচ্ছে তার চেয়ে অনেক দাম কম হচ্ছে। দাম হইতেছিল 5 লাখ, দাম চাচ্ছিল 8 লাখ, কিন্তু দাম মেয়ে যায় বনতেছে না। ব্রাহ্মণবাড়িয়ার ভাদুগড় পশুর হাটে ক্রেতাদের নজর কাটছে লাল মাস্তান ও কালাচান নামের বিশাল আকৃতির দুটি গরু। লাল মাস্তানের ওজন 40 মণ আর কালাচান 30 মণ। নেত্রকোনার খামারি রোকর মিয়া জানান 7 ফুট উচ্চতার লাল মাস্তানের দাম 20 লাখ টাকা চাইলেও হাটে দাম উঠেছে 10 লাখ টাকার কম। ব্রাহ্মণবাড়িয়ার ব্যবসায়ী সাগর মিয়া জানান 6 ফুট উচ্চতার কালাচানের দাম 12 লাখ টাকা হাঁকা হলেও দর উঠেছে মাত্র 8 লাখ টাকা। 20 লক্ষ দাম চাইছি, 9 লক্ষ বলছে, আমি 10-এর উপরে হইলে বিক্রি করবো। এটা হচ্ছে আপনার 1200 কেজি, আর দাম চাচ্ছে আপনার 12 লক্ষ টাকা, তো আপনার দাম হচ্ছে 8 লাখ প্লাস হচ্ছে। কুমিল্লা জেলার 17টি উপজেলার পশুর হাটে এখনও কেনাবেচা চলছে, দামও তুলনামূলক কম। এবছর চাহিদার তুলনায় স্থানীয়ভাবে পশুর বেশি যোগান রয়েছে। চলতি বছর কুমিল্লা জেলায় 48টি স্থায়ী হাটের পাশাপাশি কোরবানি উপলক্ষে আরও 394টি অস্থায়ী হাটে পশু বেচা কেনা হচ্ছে। যে এবার যে গরুর দাম কিন্তু ক্রেতার জন্য ভালো রেটে কিনতে পারবো। 1 লক্ষ গরু যেটা এইবার 80,000 75,000 এরকম দাম করে, তা আমরা এবার বিশাল লোজারও আছি। পছন্দ অনুযায়ী দামটা আমি মানে আমার গরু ওয়াইজ আমার দামটা আমার পছন্দ হয়েছে আর কি, সেই জন্য গরুটা নেওয়া আর কি। শরীয়তপুরে জমে উঠেছে কোরবানির পশুর হাট। বড় গরুর চেয়ে মাঝারি গরু বেশি বিক্রি হচ্ছে। প্রতিটি হাটে রয়েছে সিসি ক্যামেরার ব্যবস্থা। হাটগুলো ক্রেতা ও বিক্রেতার উপস্থিতিতে সরগরম। জেলায় মোট 70টি গরু ছাগলের হাটের মধ্যে 23টি স্থায়ী ও 47টি অস্থায়ী হাট রয়েছে। গতকালকে পশু কিনতে চেয়েছিলাম, কিনি নাই, ভাবছি যে আজকে দাম কম যাবে। সকাল থেকে যেটুকু দেখছি আসলে গতকালকের তুলনায় আজকে অনেক কম। আমাদের যে পরিশ্রম মজুরি আমাদের হোক, এটা আমরা ন্যায্য দামটা পাই, এটা যদি পালানোর পর ন্যায্য দামটা পাই, ওটা আমাদের ন্যায্য দাম চাই আমরা। রাজবাড়ীতে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাটগুলো। তবে আজ বেশি বিক্রি হচ্ছে ছাগল, ভেড়া। সজীব সাদিক, মাছরাঙা নিউজ ডেস্ক। দর্শক, কিছুক্ষণ আগে দিনাজপুর, যশোর, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ ও নারায়ণগঞ্জ থেকে কোরবানির পশুর হাটের খবর জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা। এই মুহূর্তে দাঁড়িয়ে আছে দিনাজপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী রেলবাজার হাটে। আপনারা লক্ষ্য করছেন যে আসলে যে গরুর যে আমদানি এই রেলবাজার হাটে আজকে আমরা অনেক লক্ষ্য করেছি। তবে একটি জিনিস আমি বলতে চাই, সেটি হচ্ছে যে গরু যেভাবে আমদানি হচ্ছে সেই তুলনায় কিন্তু আসলে বিক্রি কিনি অনেকটাই কম। তো এক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে আসলে মিশ্র প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করেছি। যে বিক্রেতারা যারা গরুর খামার, তারা বলছে যে গরুর দাম আসলে অনেকটাই কম, আর যারা কিনছে ক্রেতারা তারা বলছে যে আসলে গরুর দাম গতবারের তুলনায় কিছুটা বেশি। শেষ মুহূর্তে যশোরের 21টি পশুর হাট জমে উঠেছে। এর আগে আসলে আমরা দেখেছি যে হাটগুলোতে এসে ক্রেতা বিক্রেতাদের দর কষাকষি আমরা দেখেছি, কিন্তু শেষ মুহূর্তে এসে কিন্তু আর দর কষাকষি হচ্ছে না। এখন চূড়ান্তভাবে মানুষ কেনার চেষ্টা করছেন। আমরা প্রথম থেকে হাটগুলোতে লক্ষ্য করেছি আসলে পশুর দাম মাঝামাঝি অবস্থানে, অর্থাৎ মানুষের মধ্যে আসলে দর নিয়ে ক্রেতা বিক্রেতার মধ্যে আসলে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও অনেকেই মনে করছেন যে আসলে গরুর দাম স্বাভাবিক রয়েছে। মুন্সিগঞ্জের 6টি উপজেলায় 47টি গরুর হাট বসেছে। আমি এখন দাঁড়িয়েছি মুন্সিগঞ্জের গুরুত্বপূর্ণ মুক্তারপুর গরুর হাটে। এই হাটে সকাল থেকে গরু বেচাকেনা চলছে এবং প্রচুর গরু উঠেছে, ক্রেতা রয়েছে প্রচুর। সকালে গরুর দাম বৃদ্ধি পেলেও বিকালে কিছুটা কমেছে। বিক্রেতারা বলছে যে আজ ক্রেতা কম,
এবং বিক্রি কম হচ্ছে এবং শুধু তাই নয় গরুর এবং পশুর দাম কিন্তু গত কয়েকদিনের চাইতে আজ অনেক কমে গেছে। সেই কারণে ক্রেতারা অত্যন্ত হতাশ, বিশেষ করে বড় গরুর মালিক যারা তারা কিন্তু বেশি হতাশ। বড় গরুগুলি গত কয়েকদিনে যেরকম দাম হয়েছে, যেরকম বিক্রি হয়েছে, আজ কিন্তু সেরকম দাম তার চাইতেও কম দামেও কিন্তু কেউ দাম বলছে না, অর্থাৎ ক্রেতাই পাচ্ছে না। এই শেষ মুহূর্তে নারায়ণগঞ্জের পশুর হাটগুলোতে বেচা কেনার ধুম পড়েছে। সাধারণ ক্রেতাদের অভিযোগ, গত কয়েকদিনের তুলনায় আজকে সকাল থেকে নারায়ণগঞ্জের পশু হাটগুলোতে পশুর দাম বৃদ্ধি পেয়েছে প্রায় দ্বিগুণ, কিন্তু বিক্রেতারা জানিয়েছে ন্যায্য মূল্যে পশু বেচা কেনা হচ্ছে। নারায়ণগঞ্জে প্রায় 95টি হাটে গরু বেচা কেনা হচ্ছে। এবার চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে। জুম সহ কৃষিকাজে আগ্রহ হারাচ্ছে পাহাড়ের কৃষকরা। মূলত আধুনিক যুগের সাথে তাল মেলানোর চেষ্টা ও নানা প্রতিকূলতার কারণে পার্বত্য চট্টগ্রামের অনেক পরিবারই কৃষি ছেড়ে অন্য পেশায় যাওয়ার চেষ্টা করছেন। বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি প্রতিনিধির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বর্ষা শুরু হওয়ায় পাহাড়ের বুকে চলছে বীজ বপন। ঢালু জমিতে দা দিয়ে গর্ত করে সেখানে ফেলা হচ্ছে ধান, হলুদ, ভুট্টা সহ বিভিন্ন ফসলের বীজ। সময়ের পরিক্রমায় কঠিন পাহাড় ভরে উঠবে ফল ফসলে। তবে সমস্যা হচ্ছে চাষবাসযোগ্য এমন কৃষি জমির পরিমাণ কমছে পাহাড়ে। একই স্থানে বছর বছর ফসল উৎপাদনে কমেছে জমির উর্বরতাও। প্রয়োজন পড়ছে অতিরিক্ত সারের। কৃষি অফিস থেকে আমাদেরকে বিনামূল্যে সার দেয়। এই মেশিন স্প্রে কোন সময় কি করতে হবে ওগুলো সব কৃষি অফিস থেকে সহযোগিতা করতেছে বলে আমরা এগিয়ে যেতে পারছি। আমরা জমির ভিতরে আদা চাষ করি, হলুদ চাষ করি, পেঁপে চাষ করি, আরও অনেক ধরনের ফল চাষ করে থাকি। যেমন ধরো মিশ্র ফল বাগান করলেও এখানে আমাদের গ্রামে যোগাযোগ একটু বাজারে নিয়ে যাইতে খুব কষ্টকর। আমরা পাইকারি হিসেবে এখানে বিক্রি করতে হয়। সেই সাথে ফসলের ন্যায্য দাম না পাওয়া নিয়েও অসন্তোষ আছে জুম চাষিদের মাঝে। যোগাযোগ ব্যবস্থার দুর্বলতার কারণে পণ্য পরিবহন নিয়েও ভোগান্তিতে পড়তে হয় তাদের। ফলে জুম চাষেই আগ্রহ হারাচ্ছেন অনেকে। মাটি অনেক কিছু নষ্ট হয়ে গেছে, না বিভিন্ন একাউন্টে সার দিতে মাটি সার সব কিছু মানে নষ্ট হয়ে যাচ্ছে। এখন আবার বেশি করে দিতে হয়। আগে তো অল্প করলে ফসল বেশি হয়, এখন মাটির সার নাই, এই জন্য আর কি মাটিতে অনেক সার দিতে হয়। এমন অবস্থার উত্তরণে চাষ ব্যবস্থার আধুনিকীকরণের পাশাপাশি পার্বত্য এলাকার জন্য জুমের উপযোগী বীজ উদ্ভাবনের তাগিদ দিচ্ছেন উদ্যোক্তারা। সেই সাথে মাটির ক্ষয়রোধের মতো সমস্যা এড়াতে ফল বাগান করার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। বর্তমান সময়ে এটাকে আধুনিকীকরণ করা দরকার আছে। একই সাথে জুমের উপযোগী ফসলের বীজ উদ্ভাবন কিভাবে করা যায় এটা নিয়ে পর্যাপ্ত পরিমাণ গবেষণা হওয়া দরকার আছে। জুম চাষ করলে মূলত মাটির ক্ষয়টা ত্বরান্বিত হয়। এই কারণে আমরা চাষিদেরকে মোটিভেট করতে চেষ্টা করতেছি যাতে জুম চাষটা তারা না করে, করলেও সেখানে যাতে আধুনিক প্রযুক্তির প্রয়োগ করা হয়। পাহাড়ি কৃষকদেরকে নিয়মিত কৃষি বিষয়ক প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উপকরণ সহায়তা দিয়ে যাচ্ছি। এছাড়া ভর্তুকির মাধ্যমে তাদেরকে সার, বীজ এগুলো দেওয়া হচ্ছে। সরকারের পক্ষ থেকে চাষিদের বিনামূল্যে বিভিন্ন বীজ, সার ও আধুনিক নানা ধরনের যন্ত্রপাতি দিয়ে কৃষকদের আগ্রহী করার চেষ্টা চলছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। সজীব সাদিক, মাছরাঙা নিউজ ডেস্ক। ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন শক্তিশালী রেজিমেন্ট হিসেবে গড়ে তুলতে চতুর্থ প্রজন্মের ট্যাঙ্ক সহ আধুনিক অস্ত্রে সজ্জিত করা হয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। দুপুরে চট্টগ্রাম সেনানিবাসে কর্নেল অব দি রেজিমেন্ট ও কর্নেল কমান্ড্যান্টের বিদায় কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এর আগে সেনা প্রধান দরবারে অংশগ্রহণ করেন। তিনি আরও জানান, কোর অব আর্টিলারি অত্যাধুনিক বিমান বিধ্বংসী সমরাস্ত্র যুক্ত করা হয়েছে। অনুষ্ঠানে সেনা সদরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, রেজিমেন্ট অব আর্টিলারি ও মিলিটারি পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা সহ 24 পদাতিক ডিভিশনের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, জেসিও ও অন্যান্য পদবীর সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ মিয়ানমার সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সেন্ট মার্টিনস দ্বীপ সহ দেশের দক্ষিণ পূর্ব সীমান্ত পরিদর্শন করেছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। বিজিবি মহাপরিচালক টেকনাফ 2 বিজিবির অধীনস্থ সেন্ট মার্টিনস দ্বীপ বিওপি ও দ্বীপের নির্মাণাধীন বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। এ সময় সীমান্তে দায়িত্বরত সব পর্যায়ের বিজিবি সদস্যকে দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষার জন্য প্রশিক্ষণ ও প্রশাসনিক বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেন তিনি। মিয়ানমার সীমান্তে উদ্ভূত যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সদস্যদের সদা তৎপর থাকার নির্দেশ দেন। পরে বিজিবি মহাপরিচালক বিজিবি রামো সেক্টর সদর দপ্তর, রামো ব্যাটালিয়ন সহ বিভিন্ন চেকপোস্ট পরিদর্শন করেন। সীমান্তে দায়িত্বরত সব পর্যায়ের সদস্যদের সাথে মত বিনিময় করেন তিনি। চট্টগ্রামের কোরবানির পশুর হাটে এবার সাড়া ফেলেছেন একমাত্র নারী বিক্রেতা। হাটের শত শত পুরুষ বিক্রেতার মধ্যে 14টি গরু নিয়ে এসেছেন তিনি। করোনায় চাকরি হারিয়ে পেশাদারি খামারি হয়ে উঠেছেন নারী। কোরবানির হাটে ব্যতিক্রমী এই পশু বিক্রেতাকে দেখে উৎসাহে কমতি নেই ক্রেতাদেরও। আব্দুল্লাহ রাকিবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সঞ্জীব দে। গরুর পাশে বসে থাকা এই নারী কোনো ক্রেতা নয়। নিজ হাতে লালন পালন করা 14টি গরু নিয়ে সুদূর চাঁপাইনবাবগঞ্জের নাচল থেকে চট্টগ্রামে এসেছেন খামারি সালমা খাতুন। গরু নিয়ে সকাল থেকে রাত অবধি অবস্থান করছেন বিবির হাটে। হাটের একমাত্র নারী বিক্রেতা হিসেবে গর্বিত তিনি। পজিটিভলি নিচ্ছে সবাই, তারপরে আশেপাশের বলছে তোমার গরু আমরা বিক্রি করে দেবো, আজকে সহযোগিতা করে যে তোমার গরু আমরা বিক্রি করে দেবো, যে ভাইরা বলছে। তবে এবারই প্রথম নয়, 2022 সালে এ হাটে প্রথম আসেন তিনি। করোনায় চাকরি হারিয়ে মাত্র 2টি গরু নিয়ে শুরু, পরে ব্যাংক ঋণ নিয়ে বাড়িয়েছেন খামারের পরিসর। 2023 সালে কিছুটা লোকসানে পড়লেও ফের ঘুরে দাঁড়িয়েছেন। জানান তাকে দেখে উৎসাহিত হচ্ছেন গ্রামের অন্য নারীরাও। আগ্রহ হচ্ছে, তারপরে আমার বাড়ির পাশে গরিব মানুষ যারা, ওদের মহিলারা, ওদের ওয়াইফ এসে কাজ করে আমার খামারে, ওদের একটা এক্সট্রা ইনকাম হয়। ইতোমধ্যে হাটে সাড়া ফেলেছেন এ নারী গরু বিক্রেতা। তার এমন সাহসী উদ্যোগের প্রশংসা করছেন ক্রেতারা। মনে করছি কাস্টমার, কিন্তু কাস্টমার না, উদ্যোক্তা। ওটা দেখে খুব ভালো লাগতেছে। ওটা তো আমাদের দেশের নতুন, মানে মেয়েদেরকে একজনকে দেখে 100 জন আসবে, তো এরকমই। এটা খুব ভালো দিক। নারীরা যে এভাবে মানে গরুর ফার্ম নিয়ে ব্যবসা করতে পারতেছে, বা গরু এখানে নিয়ে চট্টগ্রাম নিয়ে আসছে বিক্রি করার জন্য, আসলে আমরাই খুশি। একজন নারী বিক্রেতা যদি আসতে পারে, তাহলে তো ঘরের ফ্যামিলি যারা গরু কিনতে চায়, ঘরের মহিলা, ঘরের শিশু, ওরাও আসতে পারবে। এদিকে ক্রেতারা গরুর দাম কম বলায় কিছুটা হতাশ এই বিক্রেতা। তারপরও আশা করছেন সব গরু বিক্রি করে লাভ নিয়ে বাড়ি ফিরবেন। গরু লালন পালন কত খরচ হয়েছে, সে অনুপাতে দামটাও হচ্ছে না, ওই জন্য আমি বিক্রি করিনি। আমার গরু চেহারা সুন্দর আছে, বিক্রি হয়ে যাবে যে কোনো সময়। বাজারের নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট সালমা। আর এই সাহসী নারী উদ্যোক্তাকে সহযোগিতা করছেন অন্য ব্যাপারীরা। আব্দুল্লাহ রাকিব, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম। আগামীকাল পবিত্র ঈদুল আজহা। ঈদের নামাজে জামাতের জন্য কিশোরগঞ্জের শোলাকিয়া ও দিনাজপুরের গোড় এ শহীদ ময়দান সহ বিভিন্ন জেলায় ঈদগাহ মাঠ এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে। বৃষ্টি বা রোদ থেকে রেহাই পেতে অনেক স্থানেই মাঠে সামিয়ানা ও ত্রিপল টানা হয়েছে। ডেস্ক রিপোর্ট। পবিত্র ঈদুল আজহায় দেশের বৃহৎ জামাতের জন্য প্রস্তুত দিনাজপুরের গোড় ই শহীদ ময়দান। এই মাঠে জামাত শুরু হবে সকাল 8টায়। এখানে নামাজে অংশ নিতে মুসল্লিদের জন্য ব্যবস্থা করা হয়েছে 2টি স্পেশাল ট্রেন। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়ায় এবারও অনুষ্ঠিত হচ্ছে ঈদুল আজহার বড় জামাত। নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। এই মাঠে এবার হবে ঈদুল আজহার 197তম জামাত। সকাল 9টায় শুরু হবে ঈদের নামাজ। বরাবরের মতোই ভৈরব এবং ময়মনসিংহ থেকে 2টা ট্রেন, বিশেষ ট্রেন আমাদের কিশোরগঞ্জের উদ্দেশ্যে আসবে। এটা সব ময়মনসিংহ থেকে সকাল 6:45 এবং ভৈরব থেকে সকাল 6টায় রওনা হয়ে আমাদের এখানে সকাল 8টায় পৌঁছবে এবং নামাজ শেষে এগুলো দুপুর 12টায় আবার স্ব উদ্দেশ্যে যাত্রা করবে। তো আমাদের সার্বিক প্রস্তুতি ভালো আছে। খুলনায় ঈদুল আজহার প্রধান জামাত সকাল 8টায় অনুষ্ঠিত হবে সার্কিট হাউস মাঠে। আবহাওয়া প্রতিকূল হলে ঈদের নামাজ আদায়ে প্রস্তুত রাখা হয়েছে খুলনা টাউন জামে মসজিদ। এখানে সকাল 9টা ও 10টায় আরও 2টি জামাত হবে। ময়মনসিংহ জেলার প্রায় 2500টি স্থানে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। সকাল 7:30টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরীর কাচিঝুলি আঞ্জুমান ঈদগাহ মাঠে। একই স্থানে দ্বিতীয় জামাত হবে সকাল 8:30টায়।
গোপালগঞ্জে সকাল 7:30টায় পৌর ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত হবে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে সকাল 7:30টায় স্থানীয় কোট মসজিদে অনুষ্ঠিত হবে ঈদের নামাজ। এদিকে চট্টগ্রাম, রাজশাহী সহ দেশের বিভিন্ন স্থানে ঈদের জামাতের নিরাপত্তায় পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। কাউসার সোহেলি, মাছরাঙা নিউজ ডেস্ক। উজানের পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কয়েকদিন ধরে তিস্তার পানি বাড়ছে। রংপুরের কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 45 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ধারা আগামী 72 ঘন্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এভাবে পানি বৃদ্ধি পেলে দ্রুত সময়ের মধ্যে বিপদসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করছেন নদী পাড়ের মানুষরা। তাই কিছুটা আতঙ্ক বিরাজ করছে। পানি বাড়ায় তিস্তা ব্যারেজের সব গেট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তবে তারা বলছে সব গেট খুলে দেওয়া হলেও আপাতত বন্যার কোনো শঙ্কা নেই। দেশের সার্বভৌমত্বের উপর আঘাত আসছে আর সরকার শুধু দেখছে। সেন্ট মার্টিনস ইস্যুতে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁও শহরে নিজ বাসভবনে গণমাধ্যমের সাথে মতবিনিময়কালে কথা বলেন তিনি। ভিন্ন দেশ থেকে আমার যে পথ, যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে পথ, সেই পথে আমার সেই সমুদ্রের সীমা, সেখানে আমি যাতায়াত করতে পারছি না। ওখানে সেখানে গোলাগুলি করে যাতায়াত বন্ধ করে দিচ্ছে। অথচ সরকার এখন পর্যন্ত একটা যে স্টেটমেন্ট, সিরিয়াস স্টেটমেন্ট, আমি কন্ডেমিং দ্য ইনসিডেন্ট অফ মিয়ানমার, সেটা পর্যন্ত তারা করে নাই। তারা বলছে যে আমরা দেখছি, এটা সার্বভৌমত্বের প্রতি আঘাত আসছে, তারা দেখছে। এই সরকারের উপর আমাদের আস্থাটা কি করে থাকবে? এই দেশের জনগণ, যারা দেশের মানুষ তো আশা করে যে সরকার তাদের সার্বভৌমত্ব রক্ষা করবে, তাদের স্বাধীনতা রক্ষা করবে, তো সেখানে সরকারের কোনো রকম কথাই আমরা শুনতে পাচ্ছি না। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঈদযাত্রার শেষ দিনে সড়ক পথে চাপ বেশি। মহাসড়কের কোনো কোনো পয়েন্টে যানবাহনের ধীর গতিতে ভোগান্তি। শেষ দিনে দেশের বিভিন্ন স্থানে কোরবানির পশুর হাট জমজমাট। দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। যোগাযোগ ব্যবস্থার দুর্বলতা সহ নানা প্রতিকূলতায় জুম সহ কৃষিকাজে আগ্রহ হারাচ্ছে পাহাড়ি কৃষকরা। আধুনিকায়নের সাথে তাল মেলানোর চেষ্টা। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।